This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জানেন, কালকের কথাগুলো এখনো কানে বাজছে, তাই আজকে ঠোঁটকাটা ভাবছি সেই টাচটা দিয়ে শুরু করি। তৃণমূল সুপ্রিমোর কথা, ২১-এর মঞ্চের কথা, সবই তো ২৪ ঘন্টা হয়েছে। কি বলেছিলেন শুনুন। আমরা তিনটে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম। আমি স্যালুট জানাই বাংলার মানুষকে, যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। যারা দেননি, আগামী দিন তাদের কাছেও সমর্থন আশা করব। সাধারণ মানুষ ছাড়া তৃণমূল পথ চলতে পারে না। চোরায় না শোনে ধর্মের কাহিনী। বাংলা থেকে সার দিয়ে কোনায় কোনায় থেকে তৃণমূল সমর্থক, নেতা, কর্মীরা ধর্মতলায় গেলেন। ঝেঁপে বৃষ্টিতে কাক ভেজা হয়ে চুপসে গিয়ে শুনলেন দলের ১ এবং ২ নম্বর নেতার কথা। ফিরে গেলেন তারপর যে যার ঠিকানায়। কিন্তু ওই যে শুরুতেই যে ছবি দেখালাম আজকের পানিহাটির, ভাঙ ভাঙ ভাঙ, কারা এরা? ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, এর ঔদ্ধত্য কারা দেখাতে পারে? তৃণমূল। লোকজনকে পেটাচ্ছে, খাপ পঞ্চায়েত বসাচ্ছে তৃণমূল। নিজেরাও নিজেদের মারছে, থানায় যাচ্ছে। তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে পথ অবরোধ করছে। এটাও তৃণমূলেই সম্ভব। আসলে সিলেবাসে আছে তো। ওই যে শতাব্দী রায় বলেছিলেন না, সিলেবাসেই আছে গোষ্ঠী দ্বন্দ্ব। তৃণমূল বলছে লড়কে লেঙ্গে, গোষ্ঠীবাজি। গত রাতে তৃণমূল কর্মী রানা বিশ্বাসকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলেরই পরিতোষ গোষ্ঠীর বিরুদ্ধে। সেই ছবি দেখবো। আবার ২১-এর সভা থেকে ফেরার উন্মাদনা কিনা আমার জানা নেই, তবে এক পক্ষ মারলে আর এক পক্ষ যে হাত গুটিয়ে চুপ করে বসে থাকবে, তৃণমূল কি সেই গান্ধীগিরি দেখানোর দল? অতএব দাও পাল্টা। অভিযুক্ত যুব তৃণমূল নেতা বুবাই মল্লিকের অফিস লণ্ডভণ্ড করে ভাঙচুর করা হয়। তৃণমূলের স্লোগান কি ছিল? বদলা নয়, বদল চাই। সেই দলে বদলাই অস্ত্র, ইট ছুড়লে পাটকেল পাক্কা, হাত তুলে হাতাহাতি। ওই যে বলছিলাম লড়কে লেঙ্গে। 7 মাস ধরে আমায় বলছে, 6 মাস 7 মাস ধরে আমায় কোনো ইলেকশন থেকেও ইলেকশনেও কোনোভাবে ইনভলভ হতে দেয়নি। নানাভাবে শাসানো হয়েছে। আমি অফিসে বসলে অফিসেও শাসানো হয়েছে, অফিসে তালা মেরে দাও, অফিস বন্ধ করে দাও। আমি যে আমার অফিস নিজস্ব, আমি তো নিজে বসতেই পারি। যাই হোক, তারপরে তো আজকে সকালবেলা শুনলাম যে ভেঙে দিয়েছে সব কিছু। একটা দল তো অনেকেই করতে পারে, কিন্তু দল করা মানে তো কোনো অন্যায় করতে বলা নয়। তো দল করে যদি কেউ অন্যায় করে, মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই। আমাদের রাজনৈতিকভাবে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশ, অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। পানিহাটি রেল পার্কের এই যে ছবিটা দেখলেন, তাতে অস্ফুটে আপনার মুখ থেকেও কি নীতি বাক্যটা বেরিয়ে এলো? চোরা নাহি শুনে ধর্মের কাহিনী। চোরকে ধর্মের কথা শোনানো যায় না। সরি, আমি এদেরকে চোর বলছি না। প্রবাদটুকু মনে করিয়ে শুধু বলতে চাই, প্রশ্ন করতে চাই, দলের সুপ্রিমোর কথাও এরা ধর্মতলাতেই ফেলে এসেছেন, কানে তোলেননি। দলের শীর্ষ নেত্রী শুধু নয়, নাম্বার 2 সেনাপতিও তো জেনে গেছেন এক একটা লেজহীন হনু, তাই লাগাম পরাতে চান, রাশ টানতে চান। মমতা ব্যানার্জির আগে দলের সেনাপতিও নম্রতার পাঠ দিয়েছিলেন এক্স পোস্টে।
বলেছিলেন জয়ীদের নমনীয় হতে হয়। গতকালও বলেছেন নতুন তৃণমূল পুরনো তৃণমূল, প্রবীণদের হাত ধরে নবীনদের এগোনোর কথা। পানিহাটিতে মাদার বনাম যুবর লড়াই কি তারই নমুনা? আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি। পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে, সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে। তৃণমূল সুপ্রিমোর কথাগুলো শুনে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাঁশে গানটা কেমন মনের মধ্যে গুনগুনিয়ে উঠল। তৃণমূলের পানিহাটির কর্মীরাও কি সেই গানের সুরেই ভাঙচুরের ধামসা মাদল বাজালেন? পানিহাটি একা নয়, ভাঙড়ও আছে, দিকে দিকে আছে। আজকের এই দুটো ঘটনা দেখাচ্ছি। ভাঙড়েও তৃণমূলের গোষ্ঠীবাজি, সংঘর্ষ, মারামারি, দুপক্ষের অন্তত 6 জন জখম। 21-এর সভায় না যাওয়ায় বাড়ি বয়ে এসে হামলা ভাঙড়ে, মারধর। অনুগামীদের সঙ্গে নিয়ে এলাকার পঞ্চায়েত প্রধানের ছেলে কৌশিক মণ্ডলের মাতব্বরি। কোলেরহাট থানায় দুপক্ষই অভিযোগ করেছে। আপনার জেসিবি, আপনার কোচবিহার, আপনার কি নাম শাহজাহান, জামাল না কি না, তারপর এখানে হচ্ছে জয়ন্ত। সিপিএমও শেষের দিকে এসে এরকম ক্ষমা চাইতো, দেখেছি আমরা, দেখেছি। আপনি জানেন না, কিন্তু এগুলো মুশকিল হচ্ছে আপনি এগুলো জানেন না, আপনি এগুলো কিন্তু দেখেননি, আমরা দেখছি। তৃণমূলের এই টুকরো টুকরো অশান্তির ছবিগুলো কি প্রমাণ করে? কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো, সব দেখে শুনে তৃণমূলে জনসেবক আর খুঁজবেন আপনি? দেখুন, তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব আছেই, তবে তা একদম ওপর স্তরে ছিল। তা কি ক্রমাগত চালিয়ে যাচ্ছে? আদি 90-এর দ্বন্দ্বে জেরবার হচ্ছে তৃণমূল। যদি নিচের তলায় এই ছবি দেখি পানিহাটিতে, তাহলে ওপর তলায় কি চলছে? সেখানেও মন কষাকষি। 21শে জুলাইয়ের সমাবেশে সে কথা স্পষ্ট করে দিয়েছেন দলের নাম্বার 2 না, মন কষাকষির কথা নয়, বরং বলেছেন দলে নবীন প্রবীণ দ্বন্দ্ব ক্লোজ চ্যাপ্টার। সত্যি সেটাই তো কাটাছাড়া করব। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের এক বৃন্তে 2 কুসুম। কিন্তু সেই একই বৃন্তে 2 কুসুমে কোথাও ফাঁক রয়েছে কি? দেখুন, 21শে জুলাই সভা হয় যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে, অথচ বক্তার তালিকায় যুব সভানেত্রী নেই। গতবারও তো 21শে জুলাই বক্তৃতা দিয়েছেন সায়নী ঘোষ। তাহলে গত কয়েক বছর ধরে সমাবেশ আয়োজনের মূল দায়িত্বে ছিল টিম অভিষেক। এবার ছবিটা অন্য। এবার কর্মসূচি সফল করতে দলের সব স্তরে চিঠি পাঠিয়েছেন সুব্রত বক্সিরা। তাহলে কি এমন হলো 21শে জুলাইয়ের বক্তার তালিকা থেকে বাদ পড়লেন সায়নী ঘোষ? এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। জয় বাংলা! মায়েরা হাত তুলে বলো জয় বাংলা। আমার দাদারা ভাইরা সব হাত তুলে বলো জয় বাংলা। সেদিন ছিলেন আর এবার নেই। এবারের 21শে জুলাইয়ের মঞ্চে সামগ্রিকভাবে এবারের প্রস্তুতিতে সব থেকে বেশি সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে সুব্রত বক্সী এবং তার দপ্তরের প্রবীণ প্রজন্মের নেতা নেত্রীদের। এই সভাটা কিন্তু বক্সির নেতৃত্বে হয়ে আসছে, যুব সভাপতির নেতৃত্বে সভা হয়নি। যুব তৃণমূলের ব্যানারে সভা, নেতৃত্বে রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সেটাই বললেন শোভনদেব চট্টোপাধ্যায়।
রবিবার নির্দিষ্ট সময়েই তখন উপস্থিত সায়নী ঘোষও। দলের যুব সভানেত্রী এখন সাংসদও বটে। সাংসদ হিসেবে প্রথম 21শে জুলাই, যুব সভানেত্রী হিসেবে তৃতীয় 21শে জুলাই। বড় পাওনা। নেত্রীকে ধন্যবাদ, নেতাকে ধন্যবাদ, বাংলার মামাটি মানুষকে ধন্যবাদ, যাদবপুরের মানুষকে ধন্যবাদ। কিন্তু কোথাও তাল কাটলো কি? 21শে জুলাইয়ের মঞ্চেও দেখা গেল যুব তৃণমূল কংগ্রেসের আয়োজনে আয়োজিত সভায় যুব সভানেত্রী সায়নী ঘোষ তিনি শ্রোতার ভূমিকায়, বক্তার ভূমিকায় নন। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে। মুখে দলের 1 এবং 2 নম্বর দুজনেই বলেছেন নবীন প্রবীণ সমন্বয়ের কথা, একসঙ্গে এগোনোর কথা। বাস্তব কি সেই ছায়া দেখাচ্ছে? বাদ পড়লেন কেন সায়নী? কালকে বক্তার তালিকায় কাদের প্রাধান্য দেওয়া হলো? একজন হলো মতুয়া ঘর থেকে আসা কনিষ্ঠতম এমএলএ। আপনার যত স্ট্রেস আছে, আপনার যত কষ্ট হোক আমাকে দিয়ে দিন। আপনার জন্য আপনার বোন পুরো বাংলা ঘুরবে, আপনার আর কষ্ট করতে হবে না। আপনি ঘরে বসে থাকুন, আপনার জন্য আপনার বোন কষ্ট করবে। আমরা আর গলমো না, হামাক আমার আসল যায়, আমার প্রাণের কথা কয়, আমার জন্য যায় কাজ করে তৃণমূল কংগ্রেস, আমার দিদি মমতা ব্যানার্জি। যেখানে উত্তরবঙ্গ থেকে আসা এবং ছিল, বিশেষ করে একটা সম্প্রদায় হিসেবে প্রতিনিধিত্ব করে। উত্তরবঙ্গে 3 নম্বর হচ্ছে যারা আদিবাসীদের প্রতিনিধিত্ব করে, তাদের মধ্যে একজনকে দেওয়া হয়। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মুকে। আজকে জঙ্গল মহলে কোন মা বোনের কোল শূন্য হই না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আঁচল দিয়ে রক্ত মুছেছে। একজন মাইনরিটিকে প্রতিনিধিত্ব করে, সকল আমাদের দলের মধ্যে করে, তাকে দেওয়া হলো। ভারতবর্ষকে বারবার করে বাংলা পথ দেখিয়েছে এবং আগামী দিনে সেই পথ মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তাই একমাত্র ভারতবর্ষের মুক্তির রাস্তা। আচ্ছা, কিন্তু যুব প্রেসিডেন্ট বক্তব্য রাখেনি, এর আগে তো এরকম 21শে জুলাই দেখা যায়নি। ভ্রু কোচকালেন প্রবীণ বিধায়ক ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দেখুন, তৃণমূলের টপ টু বটম সকলে জানেন দলনেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সায়নী বাদ পড়ায় নানা সম্ভাবনা আর প্রশ্ন সামনে উকি দিচ্ছে। 21-এর বক্তার তালিকা থেকে বাদ পড়লেন কেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নানা সম্ভাবনা। এমনিতেই তৃণমূলের যুব সংগঠনের রদবদল আসন্ন, এ নিয়ে সায়নী ঘোষের কাছেও তালিকা চাওয়া হয়েছে। তাহলে রদবদলের আভাসই 21-এর বক্তার তালিকায় পড়ল। দেখুন, 2021-এর পরপরই দলের যুব সংগঠনের সভানেত্রী হন সায়নী। তার আগে যুব সংগঠনের দায়িত্বে ছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে সায়নী শাসক সেনাপতির শিবিরের লোক বলেই পরিচিত। সেই যুব সভানেত্রী বক্তার তালিকায় ব্রাত্য, এই প্রশ্নটা তো ঘুরে ফিরে আসবেই। ওই যে, এটা কি নবীন প্রবীণ দ্বন্দ্বেরই ছায়া? যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের লড়াই ইতিহাস সম্পর্কে জানতে হবে, সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ দীপনা, দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। দলের নাম্বার 2 বলেই দিলেন, তাহলে নবীন প্রবীণ দ্বন্দ্ব ক্লোজ চ্যাপ্টার। তবু শেষ হলো কই? এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পুরনোদের নবীন প্রবীণ ইত্যাদি তত্ত্ব, তো তখন বোঝা যাচ্ছে দলে সব কিছু ঠিকঠাক নেই। এবং সেটা তো শুরু হচ্ছে তার থেকে, কারণ আমরা ভোটের পর দেখলাম তিনিই তো টুইট করে বললেন যে সাংগঠনিক কাজ থেকে বিরাম নিচ্ছেন। তার মানে এইটা নিচে নামিয়ে দিয়ে কোনো লাভ নেই, আসলে নবীন প্রবীণের লড়াইটা উপরে। আপনারা মানেটাকে উল্টো করে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে
নবীনদের উদ্যম আর পুরনোদের অভিজ্ঞতা, এইটা দিয়েই তৃণমূল কংগ্রেস এগোবে। এটার মধ্যে খারাপ কি আছে? নবীন প্রবীণ দ্বন্দ্ব অতীত বললেন প্রবীণ ফিরহাদও। ওদিকে বক্তার তালিকায় ব্রাত্য নবীন সায়নী, সেই বিতর্কে বললেন আর এক প্রবীণ নেতা। ভীষণ কষ্টদিক এরকম কাউকে বক্তার তালিকায় নাম রাখা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে এই বিশাল জমায়েতে কাদের দিয়ে বলা সঠিক হবে সেটা তিনি ঠিক করবেন। এবং সেদিন 20 জুলাই তিনি বসে বসে আমার সামনেই, আমরা ছিলাম পাশে বসে, ওইখানে ঠিক করলাম কে বক্তার তালিকা ঠিক হয়েছে 21শে জুলাইয়ের আগের দিন। সেদিন সভাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে উপস্থিত ছিলেন সায়নীও। তারপরই কাগজে লেখেন তৃণমূল নেত্রী। রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে লিখতে দেখা যায়। সে কথাই কি বললেন শোভনদেব বাবু? তিনি বসে বসে আমার সামনেই, আমরা ছিলাম পাশে বসে, ওইখানে ঠিক করলাম কে এর মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব আপনি দেখছেন না? নবীন প্রবীণ দ্বন্দ্ব দেখছেন না, তাহলে কি সায়নীতে অখুশি তৃণমূল নেত্রী? নেত্রীর নির্দেশেই বক্তার তালিকায় নেই সেনাপতি শিবিরের সায়নী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সুব্রত বক্সি পার্টির সভাপতি, ওখানে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা ছিলেন, যেখানে যেখানে থাকার কথা আমরা সবাই ছিলাম। পুরো দস্তুর সিনিয়র জুনিয়র সবাই মিলে কাজ করেছে। ওটা পরিবারটা কালকে ওই বৃষ্টির মধ্যে এক ছিল, সেটা দেখেও কি বার্তাটা যাচ্ছে না? বার্তাটা যাচ্ছে তো। দ্বন্দ্ব বলুন, মন কষাকষি বলুন, যাই বলুন, সেটা যে শুধু এই শিবিরে, ভুল করবেন ভাবলে। ওদিকেও আছে। ওদিকে আছে বলেই কিছু বলবো না বলেও বারবার বলে ফেলছেন দিলীপ ঘোষ। আজ তিনি বেশি কথার মধ্যে, মানে আজকাল যান না, সংবাদ মাধ্যমের সঙ্গে তো একদম কথা বলেন না। তবে জেলায় জেলায় ঘুরে দলের নেতা কর্মীদের সঙ্গে ঠিক বলছেন, রোজ বলছেন। আর সেখানেই তার দাওয়াই, আত্মসমালোচনা বলতে পারেন, আক্ষেপ বলতে পারেন, বলতে পারেন দাগিয়ে দেওয়া যে তিনি কত ভালো চালাতেন রাজ্য বিজেপি, এখন চলছে না। আমাদের অভিজ্ঞতা কম আছে, আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। বাংলায় তো মানুষ ভোট দিতে পারে না, বাংলায় ভোট করাতে হয়। সেই ভোট করাবার জন্য যে কায়দা শিখতে হবে সে শিখতে হবে। ভোট কী করে করাতে হবে সেটা জানতে হবে, শিখতে হবে। আমি উনাকে সাধুবাদ জানাচ্ছি কি উনি স্বীকার করেছেন কি ভোট করাতে বিজেপি কর্মীরা জানে না। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো। আমরা যে ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে সেটা আমাদের ঠিক করে নেওয়া উচিত। যে উচিত কাজগুলো করার কথা বলছেন এরা, তা কি বাস্তবে সম্ভব? কত ভোট তো এলো গেল, বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত, লোকসভা, বিজেপি এগোচ্ছে কি? কারণ ওই ভোট শিক্ষার অভাব। কিভাবে হয় ভোট? কার থেকে শিখবে পদ্ম শিবির? বিজেপি চায় ফল দুর্দান্ত, চমকদার। জুটছে তো ধাক্কার পর ধাক্কা, মিটিং, ডায় ঠেলাঠেলি, তর্জা, পর্যালোচনা, সবই চলছে। ঘোষবাবু অবশ্য আগে শিক্ষা জরুরি বলে সুর চড়াচ্ছেন। কে দেবে শিক্ষা? দিলীপদা অনেক পরে বুঝলে, কিন্তু খুব ভালো। ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো। সাফল্যের গ্রাফ নামছে। এবার লোকসভায় হারতে হয়েছে দিলীপ ঘোষকেও। তারপরেই তো বিজেপির লুকোনো কাঠি প্রকাশ্যে আনলেন দিলীপ ঘোষ। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। এই তো সেদিন অবস্থা এমন জায়গায় গেল যে রাজনীতি ছাড়ার কথা পর্যন্ত বলতে শোনা গেল তাকে। দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবেন? কি করবো, রাজনীতিতে পড়ে থাকার জন্য তো আমি আসলে কিছু করতে এসেছিলাম। করার সম্ভাবনা থাকলে রাজনীতি ফালতু এই ঝগড়াঝাটির মধ্যে কি লাভ, অশান্তির মধ্যে। তিনি ফুঁসছেন, কিন্তু বাইরে তার বাক্যবাণে বহুদিন হলো ফুল স্টপ বসিয়েছেন নিজেই। কথাই যান ইউএসপি, তার মুখে কুলুপ। তবে বিজেপিতে একটা মজার বিষয় হলো, কেউ কথা বলছেন, কেউ বলছেন না, কিন্তু দায় কেউ নিচ্ছেন না। ওই যে সংগঠনের দায়, সবাই একে অন্যকে নাম না করে আঙুল দেখাচ্ছেন। বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। সাংগঠনিক পদ বলতে
আমাদের রাজ্যের যে পদগুলো সেই পদগুলোকে সম্ভবত উনি মিন করতে চেয়েছেন, কিন্তু কোর কমিটির সদস্যও একটি সাংগঠনিক পদ। শুভেন্দুকে ভয় পায় সুকান্ত, কিছু বলতে পারছে না, নিজের মনে গজগজ করছে। মনের কথা বলার জায়গা অনেক আছে আমার, সেখানে বলবো। তৃণমূলের মনের কথা আবার মোটের ওপর এক, আর এমন ছন্ন ছাড়া প্রতিপক্ষ হলে তো সুযোগ নিতে চাইবেই শাসক শিবির। 26-এ আমরা যখন মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার জন্যে এবং প্রায় 250 বেশি আসনে জেতার জন্য ভোটের ময়দানে নামবো, ততদিন অবধি দলটা অন্তত টিকে থাকুক, সেটাই আমরা চাই। বিজেপি 2026-এ পশ্চিমবাংলা থেকে শেষ হয়ে যাবে, সেটা কনফার্ম। বিজেপি রাজ্য নেতৃত্ব হচ্ছে চচ্চড়ি রাঁধার মেটেরিয়াল, তো চচ্চড়ি রাঁধার মেটেরিয়াল দিয়ে কি বিরিয়ানি হয় নাকি? বিজেপির ঘরে এখন ক্ষোভের আঁচ, হাতে হাত রেখে আর তাই বসতে নারাজ একাংশ। দিলীপ ঘোষ আনুষ্ঠানিকভাবে দায়িত্বে না থাকলেও বারবার আসরে নামতে চাইছেন তিনি। বিবেক জেগে উঠল নাকি? আমি বিবেকবান চাই, বিবেকবান চাই। আচ্ছা খুঁজে দেখুন তো টিএমসির মধ্যে বিবেকবান বলে কোনো পদার্থ আছে? তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব। আমার মনে হয় মমতা ব্যানার্জি বিবেক বলে কাউকে খুঁজছেন বোধহয়। একবার উনি বলেছিলেন বিবেক দা, বিবেকানন্দকে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। আপনি বিবেকবান তৈরি করতে পারেননি, এটা ঠিক, যে ধনবান তৈরি করেছে। খেলা হবে, খেলা হবে। যার কোনো কাজকর্ম নেই, কেউ পুছে নেই, এরকম নেতা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। কেন শিবসেনা আসেনি? কেন স্ট্যালিন আসেননি? কেউ তার সঙ্গে আসতে চাইছে না। একটা বেকার ছেলে ঘুরে বেড়ায়, তাকে ধরে নিয়ে এসে ডায়াসে বসিয়ে ভাষণ দিচ্ছেন, বিরাট বড় চিন্তা। অ্যাচিভমেন্টের খোঁজ তো বিজেপিতেও, কিন্তু তা সেই কবে থেকে অধরা। এর আগে ঘোষবাবুই বলেছিলেন 19-এ হাফ, 21-এ সাফ। সেবার অবশ্য 42-এ 18 পেয়েছিল বিজেপি, কিন্তু এবার রেসে ক্রমে পিছিয়ে পড়ছে বিজেপি। তাই কি আয়না তুলে ধরতে ব্যস্ত দিলীপ ঘোষ? সঙ্গে বোঝাতে চাইছেন এখন রাজ্য বিজেপি যারা চালান, ভোট জেতা তাঁদের কম্য নয়। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট করাবার জন্য যে কায়দা শিখতে হবে সে শিখতে হবে। দেখুন, বঙ্গ বিজেপির নেতারা না কোনো বিষয়ে একমত হতে পারেন না, তবে একটা বিষয় সবাই একমত, চাই ভোট, চাই জয়। কিন্তু কি করে আর কে দেখাবেন সেই পথ? বিজেপি নিজেও বুঝতে পারছে কি? তারা যদি কুণাল ঘোষের কথা শোনেন বা পরামর্শ নেন, হয়তো হেল্প হতেও পারে। কারণ তৃণমূলের বাগ্মী মুখর মুখপাত্র কুণাল ঘোষ, তিনি বিজেপিকে খুব ভালো চেনেন বোধহয়। তিনি আবার নাম্বার দিয়ে দিয়ে দেখিয়েছেন বিজেপির এই 3 নেতা, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, এদের কার দ্বারা কতটা কি করা সম্ভব দেখাবো, সেই ছবি দেখাবো। কুণাল বাবু বলছেন সুকান্ত মজুমদার ভালো মানুষ, 10-এ 9 পাবেন মানুষ হিসেবে, আর নেতা হিসেবে 10-এ 2 কুণাল ঘোষ দিয়েছেন, মোটে 2, মানে ফুল ব্যর্থ নেতা। কুণাল ঘোষ বলছেন। এবার দিলীপ ঘোষ, তিনি কত পেলেন কুণাল বাবুর হিসেবে? মানুষ হিসাবে 10-এ 9, নেতা হিসেবে 10-এ 7। দলের বর্তমান রাজ্য সভাপতির চেয়ে পরীক্ষায় বেটার মার্কস নিঃসন্দেহে, তাই না? বিচারক কুণাল বলছেন। তবে ধামাকা তো বাকি এবার। শুভেন্দু অধিকারী, তার স্কোর কার্ড কত? কুণাল ঘোষ বলছেন রাজ্যের বিরোধী দলনেতা মানুষ হিসাবে 10-এ 4, আর নেতা হিসেবে 10-এ 9। ঠিক শুনছেন, নেতা শুভেন্দু 10-এ 9। কুণাল ঘোষ ও শুভেন্দু অধিকারী দুজনের সম্পর্ক তো সাপে নেউলে। তবে ইদানিং নেতা শুভেন্দুর ভুরি ভুরি প্রশংসা করছেন কুণাল ঘোষ। কেন বলুন তো? অন্যের গৃহযুদ্ধে ঘি ঢালছেন নাকি? প্রতিটি ভোটেই জয়ের সুনামি তৃণমূল চায়। তার অঙ্ক কেমন জলের মতো কষে দেখেছেন। এ পেল এত নম্বর, ও পেল অত, সব ঝটপট বলে দিচ্ছে শাসক। অন্যদিকে বিজেপি কিনা জয়ের ফর্মুলার খোঁজ এখনো চালাচ্ছে। এরপর যে আমরা ওরা রাজনীতি জমে যাবে তার বলতে হয়। এটা সবসময় বিশ্বাস করি যে দলীয় নেতৃত্ব একসুরে কথা বলছেন, এটাই আমাদের রাজ্যের কার্যকর্তারা দেখতে চান। যখন ওনারা কিছু ভোট পেয়েছিলেন, কিছু আসন পেয়েছিলেন, তখন ওরা ভোট জানতেন, আবার হেরে গেছেন, এখন ভোট জানেন না।
এগুলো হচ্ছে ঘর সংসারের ওদের শরিকি বিবাদ হচ্ছে। বিজেপি নতুন দল, হাঁটি হাঁটি পা নাকি ওরা, সবে বাবুরা জন্মেছে নাকি? একজন একজনের মতো করে বলেছেন। দিলীপ ঘোষ যেটা বলতে চেয়েছেন বা অর্জুন সিং যেটা বলছেন, সেটা হলো যেভাবে এখন পশ্চিমবঙ্গের ভোট হয় সেই ভোটটা তো আমরা করাতে জানি না। প্রান্তিক মানুষের অসহায়তাটাকে হাতিয়ার করে কি করে ভোট করতে হয় এই শিক্ষাটা বিজেপির নেই। শরিকি বিবাদের কথা বলছেন কুণাল ঘোষ। তবে রাজনীতি তো সম্ভাবনার ল্যাবরেটরি, বারবার বলি, রোজ বলি। যেমন আরেকটা সম্ভাবনা তৈরি হয়েছে ফের মোদি মমতা সাক্ষাতের। দেখুন 21শে জুলাই গতকালই গেল, মমতা জোর গলায় বললেন মোদি সরকার নড়বড়ে, টিকবে না বেশি দিন। কিন্তু নবান্ন সূত্রে খবর, সেই মোদি সাক্ষাতের জন্যই সময় চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একটা চমক হলো, নীতি আয়োগের বৈঠকে আসলে কিস্তুটি হয় না বলেছিলেন কে? খোদ মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি এবার 27 জুলাই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। আর তার ঠিক আগের দিন 26শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন মুখ্যমন্ত্রী। দেখা যদি হয় তাহলে আরও বড় চমক, কারণ 26শে জুলাই সেই দিন যেদিন রাজ্য বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওই ধর্মতলায়, যেখানে 21শে জুলাইয়ে তৃণমূলের মেগা ইভেন্ট হলো, সেখানে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ, গণতন্ত্র হত্যার কর্মসূচি পালন করবে। বুঝতে পারছেন তো রাজনীতিতে কত কি হয়। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।